সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বৈশাখী টিভি ও মাই ওয়ান এলইডি টিভি নিবেদিত বাজেটে প্রত্যাশা অনুষ্ঠান থেকে আমি খন্দকার রুহুল আমিন আপনাদের স্বাগত জানাচ্ছি। 2016-17 অর্থ বছরে সরকার কোন কোন দিক নিয়ে কি আলোচনা করা দরকার, গুরুত্ব দেওয়া দরকার, এই নিয়ে বিশেষজ্ঞ বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করব। তাদের আলোচনাটা সংরক্ষণ করার জন্য আমরা দৈনিক সংবাদপত্রের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আজকে যেটা আলোচনা হবে ঠিক কালকে অর্থনীতির পাতায় তা বের হবে। তো আজকে আলোচনা করব আমরা যেটা, তা হলো বাজেটের দুর্যোগ ব্যবস্থাপনা। এই সুন্দর একটি অনুষ্ঠান এবং আলোচনা করার জন্য দুই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে আছে। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি, সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটি। ভালো আছেন? এরপরে আমাদের সর্ববামে, অর্থাৎ আপনারা যারা টিভির সামনে বসে আছেন আপনাদের বাম দিকে মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার, উপদেষ্টা সম্পাদক, দৈনিক জনতা। ভালো আছেন? তো স্যারের কাছে প্রথমেই আসবো এই কারণে যে আমাদের বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনার কিরকম বাজেট রাখা হয়েছে, এবং বাংলাদেশ তো এর আগে সবসময় বলা হতো যে দুর্যোগপূর্ণ একটি দেশ, এবং এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ সবসময় অধীর আগ্রহ এবং তাদের যথেষ্ট সক্ষমতা আছে। আর এইকে সামনে রেখে এগোতে হলে অবশ্যই ফান্ড লাগবে, আর ফান্ডটা সরকার থেকেই তো আসার কথা, যেহেতু জনগণ ট্যাক্স দিচ্ছে, তাদের বিপদের সময় তো পেয়ে থাকবে, তাই তো? তো এই নিয়ে আলোচনা আমি চাচ্ছি যে সামনের বাজেটে আমরা কি ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা সহযোগিতা পেতে পারি। ধন্যবাদ খন্দকার সাহেব। যে কোনো আপনার কাজ শুরু করার আগে তার একটা রূপরেখা থাকবে। জি, তা আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মহান নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টাকে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দেন, এবং গুরুত্ব দিয়ে তিনি কতগুলো রূপরেখা দিয়েছেন, সেভাবেই আমরা এগোচ্ছি। এবং এই প্রতি বছর বাজেটে কিন্তু আমরা বৃদ্ধি পাচ্ছে প্রয়োজন, তবে প্রয়োজনের তুলনায় এটাতে খুব বেশি তা আমি বলবো না। তবে আমাদের জাতীয় রাজস্ব আহরণ এবং বিতরণ হিসেবে আমরা একেবারে খারাপ অবস্থায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর এদিকে বিশেষ লক্ষ্য আছে। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 12টি মন্ত্রণালয় এবং 16টিরও বেশি অধিদপ্তর একত্রে এই দুর্যোগ ব্যবস্থাপনার উপরে কাজ। 12টি মন্ত্রণালয় আর 16টি অধিদপ্তর জি, আমরা এটা কাজ করে যাচ্ছে যাতে এটা সমন্বিতভাবে হয়। এবং আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে, আমাদের যেটা দর্শন সেটা হচ্ছে যে দুর্যোগ আসতেই পারে, দুর্যোগ আসবে, বিশ্বব্যাপী দুর্যোগ আছে, কিন্তু দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা হয় সেই গরিব শ্রেণী মানুষগুলোকে দ্রুত মানবিক সাহায্য দিয়ে তাদেরকে আবার পুনরায় সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমাদের মূল লক্ষ্য। সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সরকার কাজ করে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, আমরা সংসদে কাজ করতেছি। আমাদের যে দিক নির্দেশনা যেটা প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে দেওয়া আছে, তাতে যে নতুন নতুন দুর্যোগগুলো মানব জীবনে আসে, আমাদেরকে সেই জন্য আলাদাভাবে আমাদের সরকারি কর্মকর্তা, কর্মচারী, এক্সপার্ট সবাইকে কিন্তু প্রস্তুত রাখা হয়। এবং এইটাকে মোকাবেলা করার জন্য যে শক্তি প্রয়োজন, সে শক্তির জন্য আমাদের ভলান্টিয়ার্স, তারপরে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আমরা প্রস্তুত করছি এবং একটা প্রকল্পের আওতায় হচ্ছে। তো যেটা আমরা বলতেছিলাম যে আপনার এই যে বিষয়টা, এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে করা হচ্ছে, এবং গতবারের চেয়ে এবার বাজেটে আপনার প্রায় 800 কোটি টাকা বেশি চেয়েছে মন্ত্রণালয়, এটা অর্থমন্ত্রীর কাছে, এবং আমরা সমর্থন করি। আমাদের কমিটি এটা পুরো সাপোর্ট করে। এবং যেটা আপনি বলছেন যে এই যে নতুন নতুন দুর্যোগ, যেমন আগে বজ্রপাতে, এটা সব দেশে বজ্রপাত সব দেশে হয়। আমি দেখছি আমেরিকাতে বজ্রপাত হয়, আমাদের দেশেও বজ্রপাত হয়েছে, আমরা ছোটবেলা থেকে দেখেছি। সিটে ফোটা 2-4টা অকারেন্স করতো বা দুর্ঘটনা করতো, কিন্তু ইদানিং আপনার খুব ব্যাপকভাবে প্রায় 100-র কাছাকাছি মতো লোক এই কিছুদিনের মধ্যে বজ্রপাত, অল্প সময়ের মধ্যে। এবং এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এটা একটা নতুন দুর্যোগ হিসাবে গ্রহণ করে, এইটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। আমি এখন আসতে চাচ্ছি আমাদের শাহাবুদ্দিন শিকদার সাহেবের কাছে। তো আমরা যে কথা বললাম যে দুর্যোগ ব্যবস্থাপনা, এবং একটি দৈনিক পত্রিকার সাথে আপনি জড়িত আছেন, তো আপনি কিভাবে আমাদের সামনে বাজেটে 2016-17 অর্থ বছরে এই দুর্যোগ ব্যবস্থাপনা আর কি আপনি চাচ্ছেন
সরকারের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য 7,200 কোটি টাকার মতো বরাদ্দ আছে। 7,200 কোটি টাকা, 200 কোটি এবং টাকা। চলতি বছর আবার যতটুকু জানা যে আরো 800 কোটি টাকা 700 একটা কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, দ্যাট ইজ সব মিলিয়ে 800 কোটি টাকা। এই টাকাটি হচ্ছে যত সমস্যা, এই স্বল্প পরিমাণ টাকা দিয়ে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা তৈরি করা যাবে মানে 8,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা যথেষ্ট নয়। যে সামান্য বাজেট, এই টাকা দিয়ে আমাদের যে ভূমিকম্প পরবর্তী যে উদ্ধার অভিযান, তার যন্ত্রপাতি সংগ্রহ করা এবং অন্যান্য যাবতীয় যে সমস্ত যন্ত্রপাতি আমাদের দরকার, সেগুলো কিন্তু সংগ্রহ করা যাবে না। সুতরাং এই বাজেটের বাইরে একটি বড় ধরনের প্রকল্প দাঁড় করানো যায় কিনা, এটা সরকার ভেবে দেখতে পারে। আপনারা আলোচনা করছিলেন বজ্রপাত নিয়ে। আমি সুনামগঞ্জের যে হাওরগুলো আছে, সেখানে 34টি হাওর আছে, সেই হাওরগুলো নিয়ে গত মাসে সুনামগঞ্জে 34টি হাওর, এর বাইরে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া এবং আপনার কিশোরগঞ্জে কয়েকটি হাওর আছে। ইভেন আমাদের নবগঞ্জ দোহারও আছে, সেটা ছোট কয়েকটা হাওর। এই যে হাওরগুলো আছে, এই হাওর নিয়ে বাংলাদেশ সরকার একটি হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড করেছে, যাতে এই হাওরগুলোর উন্নয়ন করা যায়। আপনি বলছিলেন যে হাওর অঞ্চলে গাছ নাই। হাওর অঞ্চলের একটি সবচেয়ে বড় সমস্যা, হাওর অঞ্চলে আম গাছ, তাল গাছ, বেগুন গাছ লাগানো যাবে না। সেখানে যেটা লাগাতে হবে সেটা হচ্ছে হিজল এবং করজ গাছ। হ্যাঁ, হাওর অঞ্চলে যে গাছটি লাগাতে হবে হিজল এবং করজ। হ্যাঁ, এই দুটো গাছ এই হাওর অঞ্চলে জন্য পানিতে এরা নষ্ট হবে না, পানিতে নষ্ট হয় না। যদি এই হিজল গাছের উপর দিয়ে, করজ গাছের উপর দিয়ে পানির প্রবাহ যদি চলে যায়, এটার উপর দিয়ে এটা যদি ডুবে যায়, তাহলে আবার বর্ষা শেষে এটা প্রাণ ফিরে পাবে। সুতরাং এই হিজুল এবং করজ গাছ লাগানো যায় কিনা, এটা নিয়ে আমার হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার বৈঠক হয়েছে এবং তারা আমার এই প্রস্তাবটি গ্রহণ করেছেন। তারা বরাদ্দও সেখানে করেছেন যে এই হিজুল এবং করজ গাছ সেখানে লাগিয়ে দেওয়া হবে। সেখানে প্রচুর বেড়িবাঁধ আছে, প্রত্যেকটি হাওরের চারদিক দিয়ে সরকার বেড়িবাঁধ করেছে। এই বেড়িবাঁধগুলোতে যে হিজল এবং করজ গাছ লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে বজ্রপাতের সংখ্যা কমবে। আপনি একটি কথা আমাদের সভাপতি সাহেব নিশ্চয়ই মাননীয় এমপি জানার কথা, যে বর্তমানে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই যে সারা বিশ্বেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মালয়েশিয়ায় এক সময় যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তাদের 33 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা ছিল, এখন সেই মালয়েশিয়ায় 42 ডিগ্রি তাপমাত্রা। আচ্ছা, একদম সারা বছর তাদের 42 ডিগ্রি তাপমাত্রা। দুবেলা বৃষ্টি হওয়ার পরেও সেখানে রোদে কমছে না, বাইরে যাওয়া যায় না। ঠিক বাংলাদেশের যে জলবায়ুর যে উষ্ণতা যে পরিমাণ বেড়েছে, যে এই উষ্ণতা বৃদ্ধির কারণে আমাদের দেশে এই বজ্রপাত বর্তমানে এই যে গত 2 দিনে কিন্তু 81 জন মরেছে। এটা যথেষ্ট নয়, কারণ দেখা যাবে আমরা যদি এখনই খুব দ্রুত এই তাপমাত্রা কমানোর দিকে নজর না দিই, তাহলে এই বজ্রপাতের পরিমাণ আরো কিন্তু বাড়বে। এবং তখন এটা হয়তো ওই যে এখন দুর্যোগ। তাপমাত্রা কমানোর জন্য আপনার সুপারিশটা কি? তাপমাত্রা কমানোর জন্য একটি মাত্র পদ্ধতি আছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। আচ্ছা, বনায়ন। আমাদেরকে আরো অনেক বেশি বনায়ন করতে হবে। মাননীয় এমপির সাথে আমার কথা হচ্ছিল যে আমাদের যে দক্ষিণাঞ্চলে আমাদের যে সমস্ত দ্বীপ জেগে উঠছে, তার মধ্যে চর নিজুম আছে, যেটা নিজুম দ্বীপ, যেটাকে আমরা সবাই চিনি, কিন্তু তার দক্ষিণে বিশাল বিশাল দ্বীপ জেগে উঠছে। একটা নাম চরকবিরা। সেই চরকবিরা বিশাল এক দ্বীপ, চরকবিরা, সেখানে কোনো গাছপালা লাগানো হয়নি। আমার ধারণা সেখানে আমাদের যে বন বিভাগ সেখানে বন গড়ে তুলতে পারে। এবং এরও বাইরে বিভিন্ন অঞ্চল যে অনেক চর কিন্তু আমাদের জেগে উঠছে। এমপি সাহেব, দক্ষিণাঞ্চলের মানুষ জানার কথা, আমি তো নদী নিয়েই কাজ করি, আমি সারাক্ষণ নদীতেই পড়ে থাকি, সমুদ্রতে পড়ে থাকি। সুতরাং আমি যে সেই চরগুলোতে নামি, দেখি যে কোনো কোনো চর জেগে উঠেছে কিন্তু দেখার জন্য কেউ নেই। এগুলোতে গাছ লাগানো দরকার। পাশাপাশি আমরা কিন্তু অনেক গাছ কেটেও ফেলছি। যেমন আমরা একটা প্রকল্প নিয়ে অত্যন্ত গর্ব করছি, অহংকার করছি, আমরা সারা বিশ্বব্যাপী বক্তব্য দিয়ে বেড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের মিরেশরাই একটি সুন্দর প্রকল্প বেজা করছে। এটা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বেজা, আচ্ছা, এক্সপোর্ট প্রসেসিং জোন হলো বেবজা, আর বেজা হচ্ছে ইকোনমিক জোন অথরিটি। আচ্ছা, তারা মিরেশরাইতে আমাদের বিরাট এক অঞ্চল, একটা সুন্দর বন ছিল, সেখানে সচারেক হরিণ ছিল। আমি বারবার সেটা দেখতে গিয়েছি, কিন্তু সেখানে এখন একটা শিল্পাঞ্চল। শিক্ষক সাহেব, আমরা আসবো একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, ঠিক আপনার কাছে শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না, আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে ফিরে আসছি।
দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে কথা আমরা বলছিলাম যে সামনে যে বাজেট, এই বাজেটের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সরকারের কি চিন্তা ভাবনা এবং বাজেট কিভাবে বাড়ানো যায় এই নিয়ে আলোচনা জনাব শিকদার সাহেবের সাথে আলাপ করছিলাম। যেহেতু আপনি নদী বিশেষজ্ঞ এবং বনায়নের জন্য আপনি যথেষ্ট কাজ করছেন, যে কথা বলছিলেন আপনি একটু বলুন। আসলে আমি একটু সংশোধন করে যাই, আমি নদী বিশেষজ্ঞ নই, আমি নদী কর্মী। আমি নদী নিয়ে কাজ করি ঠিকই, কিন্তু বিশেষজ্ঞ হওয়ার জন্য যে যোগ্যতা সেটা আমার এখন আমরা আপনাকে বলছি বিশেষজ্ঞ। আমি যে কথাটি বলছি যে এই যে আমাদের মিরসরাই যে বিশাল 19 কিলোমিটার বাই 8 কিলোমিটার সুন্দর একটি বন ছিল, এটা চট্টগ্রামে, হ্যাঁ চট্টগ্রামের সন্দ্বীপের পাশে। আচ্ছা, হ্যাঁ 19 কিলোমিটার বাই 8 কিলোমিটার, সেটা ধ্বংস করে সেখানকার হরিণগুলোকে সরিয়ে নিয়ে সেখানে আমাদের একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে। শিল্পাঞ্চলে দেশে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ সেই শিল্পাঞ্চলে কাজ করে বেকারত্ব দূর করবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, সবকিছুই ভালো। কিন্তু আমাদের যে জলবায়ুজনিত ব্যাপারগুলো, আবহাওয়াজনিত ব্যাপারগুলো, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আমি আপনাদেরকে একটু আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিয়ে বলতে চাই যে আমাদের যে আপনার ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে আমাদের কুড়িগ্রামের রৌমারীর নুন খাওয়া দিয়ে। এই নুন খাওয়া থেকে আমাদের এই ব্রহ্মপুত্র এবং যমুনা রিভার সিস্টেম, আসলে যমুনা এবং ব্রহ্মপুত্রকে আলাদা করা যায় না। এই যে দুইটা নদী, এই দুইটা নদী আমাদের আরিচার এখানে এসে যেখানে যমুনা শেষ হলো, এই সম্পূর্ণ নদীর দৈর্ঘ্যটা হচ্ছে 203 কিলোমিটার। সরকারের যদি শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করার জন্য জায়গা প্রয়োজন হয়, তো জায়গা কিন্তু দেওয়া যাবে কিভাবে? এই যে যমুনা এবং ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, এটা 203 কিলোমিটার লম্বা এবং পাশে এটা 6 থেকে 12 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। যমুনা নদী দিয়ে যে পরিমাণ পানি যায়, তাতে এটা 1 থেকে 2 কিলোমিটার যদি ডিপ করে কেটে দেওয়া যায় ড্রেজিং করে, তাহলে সেটাই যথেষ্ট। বাদ বাকি দুই পাশে আমাদের 10 কিলোমিটার জায়গা রিক্লেম করা যাবে, পুনরুদ্ধার করা যায় ভূমি। এবং এই 230 কিলোমিটারে 10 কিলোমিটার পাশে যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে 2300 বর্গ কিলোমিটার জায়গা আমাদের উদ্ধার হয়, যা যদি আমি বিঘার পরিমাপ করতে পারি। আচ্ছা শিকদার সাহেব, আপনার যে কথাটা ভালো লাগলো, তবে সুদূর প্রসারী একটা চিন্তা, এটা আমরা দেখব। তো মাননীয় মন্ত্রী যিনি এর আগে ছিলেন আপনি, এবং বর্তমানে সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা, তো এই যে শিল্পায়ন এবং বিশেষ করে দেখা যায় যে মেরুশহরের কথাটা বললো, ওখানে আমাদের দুর্যোগের জন্য যে শিল্পায়ন হচ্ছে, আমি বলি দুর্যোগ সামনের জন্য, এটা কি আমাদের জন্য ভালো হবে? এই শিল্পায়নটা ওখানে না করে আমরা যদি বনায়ন করি এবং ন্যাচারাল যে সমস্ত রিসোর্স সেগুলো ঠিক রেখে, আর যে কথাটা আমাদের শিকদার সাহেব বললেন যে নদীর যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর দুই সাইডে যদি আমরা জায়গা নিয়ে শিল্পায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো হয় কিনা? এগুলো বিবেচনার বিষয়, এগুলো যারা গবেষক বা যারা অভিজ্ঞ তারা এগুলো দেখবেন। আমি যে কথাটা বলা দরকার, উনি যে ভূমিকম্পের উপরে কথা বলতে গিয়ে উনি বাজেটের কথা বলেছেন, বাজেট খুব বেশি আমি সেটা বলবো না, তবে ইতিমধ্যে আমাদের সরকার, বর্তমান সরকার প্রায় 300 কোটি টাকার উদ্ধার ইকুইপমেন্ট যেগুলো, সেগুলো আমরা ক্রয় এই 16 সালের মধ্যে শেষ হবে এবং সেটা একটা বড় ধরনের প্রজেক্ট। এগুলো আমরা সেনাবাহিনী এবং কত কোটি টাকার কথা বললেন? 300। আচ্ছা, হ্যাঁ, কম বেশি হতে পারে। এই টাকাগুলো এই 16 সালের মধ্যে ক্রয় বিষয়টা নিষ্পন্ন হবে, সম্পন্ন হবে এবং আপনার এর মাধ্যমে আমাদের দেশে মোটামুটি প্রথম ফেজ ভূমিকম্প মোকাবেলার জন্য করা হবে। তো এইটাতে যথেষ্ট, সেটা আমি একজন নাগরিক হিসেবে শুরু করা। আর যেটা বলেছে যে আমাদের চরাঞ্চল নদী, আমি খুবই আনন্দিত যে আমাদের আজকে এটা নিশ্চয়ই আল্লাহর অসীম রহমত যে আমাদের ভূমি দরকার, আমাদের লোক সংখ্যা ভূমি, আমাদের রাষ্ট্রটা ছোট, এই জন্য ইতিমধ্যে উনি ভালো জানেন যে আমাদের বঙ্গোপসাগরে যে নতুন চরগুলো পড়েছে, সেই চরগুলোর পরিমাণ প্রায় 20,000 বর্গ কিলোমিটার, তাই প্রায় বাংলাদেশের অর্ধেকের কাছাকাছি এবং এটা আরো বাড়বে, সেটা উনিও জানেন। অনেক দ্বীপগুলো, চরগুলো এখনো প্রকাশ ভিজিবল হচ্ছে না, এগুলো আসলে আমাদের দেশটা আরেকটা বাংলাদেশের মতো অংশ আমরা পেয়ে যাব। তো যেটা বলছিলাম যে আমাদের এই যে দুর্যোগের ব্যাপারে, আবহাওয়া, জলবায়ু, এটা তো নিশ্চিত যে যত গাছ আপনি বেশি লাগাবেন, কার্বন নিঃসরণ যত আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ততই আপনার দেশের তাপমাত্রা কমবে এবং আপনার এটা পরিপূর্ণ হবে। তো এটা তো শুধু আমরা বাংলাদেশ করবো আর কেউ করবে না তা না, বিশ্বব্যাপী একটা সবারই করতে হবে দরকার। যে এটা জানেন যে নিয়ম হচ্ছে যে একটা দেশের যতটুকু ভূখণ্ড, তার কমপক্ষে 4 ভাগের 1 ভাগ আপনার সবুজ থাকবে, মানে 25% গাছপালা থাকবে। এটা আমাদের দেশে খুবই কমে গেছিল বিভিন্ন এই সময়ে, বিগত দিনে, কিন্তু এখন আমাদের
সরকারি পরিকল্পনা, উদ্যোগ এবং বিভিন্ন লেভেলের সহযোগিতার কারণে আজকে বাংলাদেশের বনাঞ্চল কিন্তু এখন বেড়েছে। এবং আমি দক্ষিণাঞ্চলের নাগরিক হিসেবে বলবো সেখানে আমরা খুশি, তবে আরো বেশি দরকার। আর যেটা বলেছেন যে মিরেশ্বরের ঘটনা, এটা 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 ঠিক হয় না, এটা ভালো হয় নাই। তবে এখন যে নতুন নতুন দ্বীপাঞ্চল আবিষ্কৃত হচ্ছে, আমরা কিন্তু ভবিষ্যতে এই দেশের জন্য ইন্ডাস্ট্রি করতে পারবো। আচ্ছা, আমাদের পাহাড়গুলোকে আমরা কি করতে পারি? পাহাড়গুলো তো এখানেও যদি আমরা ইউক্যালিপটাস বা এই ধরনের কিছু, পাহাড় যেরকম আছে সেরকমই থাকবে। আপনি পাহাড় তো আপনি কাটতে পারবেন না, ধ্বংস করতে পারবেন না, কিন্তু কাটছি তো আমরা। এইটাকে কাটছি, সেটা অপরাধ, সেটা অপরাধ এবং সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমি মনে করি যে এই বিষয়ে যারা দায়িত্ববান তারা আরো বেশি সচেতন হবেন এবং নাগরিকদেরকে বলতে হবে যে এটাকে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। একটা পাহাড় কাটার ফলে কি দুঃখজনক ঘটনাগুলো ঘটছে আপনি চট্টগ্রামে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায়। তো এখন এই জিনিসগুলো, আমার কথা হচ্ছে যে পাহাড়ে তো বনাঞ্চল করা যায়। আচ্ছা স্যার, পাহাড়ে কিছু ইউক্যালিপটাস কিছু গাছ আছে যেটা পরিবেশ বান্ধব না, এটা তো অনেক ছড়িয়ে যাচ্ছে, এটাকে কমানো কি? এটা নিয়ে গবেষণা হচ্ছে, এটা আমরা জানি যে হিমালয়ের পাদদেশেও ভারত সরকার এটা করেছিল, কিন্তু তারা আস্তে আস্তে এটাকে বাদ দিচ্ছে, এখন তারা নতুন ধরনের গাছপালা লাগাচ্ছে। আমাদের এটা চলে আসবে। ইউক্যালিপটাস প্রথম দিকে যেভাবে একেবারে খুব আগ্রহ ছিল, এখন কিন্তু ইউক্যালিপটাসের আগ্রহ নাই, এখন কিন্তু বাড়ছে, আমাদের কমে নাই। আমি যেমন আমার প্রথম দিকে আমার বাড়িতে আমি ইউক্যালিপটাস গাছ লাগিয়েছিলাম, লাগাই না। ধন্যবাদ। আমরা আবারও শিকদার সাহেবের কাছে আসবো যে বনায়নটা, আমি তো মনে করি যে আমাদের দুর্যোগ, বিশেষ করে এই যে উষ্ণতা যেভাবে বেড়ে যাচ্ছে, এবং আরেকটি উদাহরণ আমি দিতে চাই, যেহেতু আপনার মালয়েশিয়ার কথা বললেন, মালয়েশিয়া আমি বহুবার গিয়েছি, ওখানে কিন্তু প্রচুর বন, প্রচুর গাছপালা, শুধু গ্রিন আর গ্রিন, তারপর ওখানে উষ্ণতা কেন বাড়ছে? এখানে একটা বিষয় আছে যে মালয়েশিয়া যে গ্রিনারি, মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে 4 গুণ বড় আয়তনগতভাবে, এবং তাদের জনসংখ্যা 2.5 কোটি। সুতরাং 2.5 কোটি একটা দেশ যেখানে 4 গুণ বড়, সেখানে 2.5 কোটি মানুষ হলে সেখানে বন বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। পাশাপাশি তারা রাস্তার পাশ দিয়ে প্রচুর গাছপালা রোপণ করে। আর আরেকটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই, মালয়েশিয়া হর্টিকালচার এবং ল্যান্ডস্কেপিং এই দুইটা বিষয়ে তারা খুব দক্ষ। মাটিকে কিভাবে ধরে রাখতে হয়, পাহাড়কে কিভাবে ধরে রাখতে হয়, গাছ কিভাবে রোপণ করলে সুন্দর দেখা যাবে, এই বিষয়ে তারা অত্যন্ত দক্ষ হয়ে উঠেছে। আমাদের দেশে হর্টিকালচারের উপর অনেক বিশেষজ্ঞ আছেন এবং ল্যান্ডস্কেপিং এর উপরে অনেকেই সুন্দরতম প্রশিক্ষণ নিয়েছেন, সার্টিফিকেট তাদের আছে, কিন্তু বাস্তবে তারা কোনো কাজ করেন না। আর বাংলাদেশে যে জায়গাটুকু আমাদের আছে, বলতে হবে আমাদের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে এই ল্যান্ডস্কেপিং গড়ে ওঠে না, আর এই কারণেই গাছপালা কম। মালয়েশিয়া যে কথা বললেন যে উষ্ণতা বৃদ্ধির কারণ, এটাও সম্প্রতি তাদের ওইখানে একটা টর্নেডো হয়েছিল এবং সেই টর্নেডোর কারণে তাদের ওইখানে উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে আকাশে জলবায়ু জনিত পরিবর্তনের কারণে, এবং সেটা ওখানকার বিশেষজ্ঞরা বলছেন যে আর 2 বছর পরে এই উষ্ণতাটা আবার। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু আবার স্যারের কাছে আসবো এই কারণে যে একসময় আমি দেখেছি যে আমেরিকার মতো দেশ, ফ্লোরিডাতে যখন ওখানে বন্যা হলো, তো সেখানে তাদের দুর্যোগ ব্যবস্থাপনা ভালোভাবে কাজ করছিল না এবং ওখানে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। তখন এক পর্যায়ে বিরোধী দলরা বলল সংসদে তাদের যে তোমরা তো বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারো, ওখানে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা তারা যেভাবে পারদর্শী। তো আমি একটা উদাহরণ দিলাম যে অবশ্যই আমরা পারদর্শী, আমাদের সেই মাইন্ড সেট আপ আছে। তো এই সামনের বাজেটে আমরা এই মাইন্ড সেট আপকে আরো স্ট্রং করার জন্য, ইকুইপমেন্ট পাওয়ার জন্য আমরা কি পেতে পারি, এইটা আমি আমাদের একটা ভবিষ্যৎ। আমি একদিন বক্তৃতা বলেছিলাম যে আমাদের লোকরা দুর্যোগ ব্যবস্থাপনা যেভাবে দক্ষ হচ্ছে, তাতে আমাদের প্রত্যেকটা কর্মীর একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকা দরকার। যখন যেখানে দরকার আমাদের কর্মীরা চলে যাবে। কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে 93-তে একবার আপনার মিসিসিপি, তাদের যে বড় যেটা নদী, সেখানে বন্যা হয়েছিল, তখন আমরা আমেরিকা সফর করছিলাম। তখন ওরা আমাদের কাছে জানতে চাইলো যে আপনারা কিভাবে দেশে মোকাবেলা করতে। আমরা মত বিনিময় করলাম এবং এই সম্প্রতি 2012-তে বোধ হয় যে স্যান্ডি নামে যে ঝড়টা আমেরিকাতে, ঘূর্ণিঝড় যেটা আঘাত করলো, তারপর তখন আমি আমেরিকাতে ছিলাম। আমি তখন ওদের এই রিলিফ ওয়ার্ক দেখেছি এবং তাদের প্রস্তুতি খুবই দুর্বল। এবং তারা ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি তো তাদের নাই, বরং ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় তাদের উদ্ধার কার্য অত্যন্ত দুর্বল, তাদের রিলিফ ওয়ার্ক অত্যন্ত দুর্বল, এবং তাদের সেভাবে কর্মী বাহিনী আমাদের মতো তাদের নাই। ধন্যবাদ। আমরা চাই যে আমরা আরো সুন্দর সেভাবে এগোতে পারি এবং তাদেরকে সহযোগিতা করতে পারে। এট দ্য সেম টাইম সরকার সামনে যে বাজেট আসছে, এই দুর্যোগ ব্যবস্থাপনা আরো যেন বাজেট বাড়িয়ে দেয়, মিনিমাম 10,000 কোটি টাকা যদি করতে পারে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কি কারণে? যে সামনে আমাদের আর্থকোয়েক বা যেটা ভূমিকম্প, এটাকে আমরা মোকাবেলা করার জন্য। শিকদার সাহেবের কাছে শেষ, আপনার 30 সেকেন্ডে শেষ করতে হবে।
সামনে যে বাজেটে আপনার প্রত্যাশা অল্প সময়? আমার প্রত্যাশা যে দুর্যোগ প্রশমনে বর্তমানে যে বাজেট আছে সেটা থাকুক, কিন্তু একটি আলাদা প্রকল্প করতে হবে ভূমিকম্প থেকে দেশের মানুষকে রক্ষার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম দুই বিশেষজ্ঞ, ওনারা আমাদের স্টুডিওতে এসেছেন, ওনাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্য, বিশেষ করে আমাদের সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এবং জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার উপদেষ্টা সম্পাদক দৈনিক জনতা, ওনাদের যে বিশেষজ্ঞ বিশ্লেষণ আমরা শুনলাম, এবং শুনে আমি মনে করি আমরা যারা শুনছি আমাদের সচেতনতা, সরকারের একাগ্রতা, এবং সরকার অবশ্যই বিশেষ করে দুর্যোগের মধ্যে এখন যে বজ্রপাত এবং আমাদের যে বজ্রপাত ওখানে বনায়ন করা এবং এই যে আর্থক্রেক অর্থাৎ যে ভূমিকম্পকে আমরা মোকাবেলা করার জন্য যে ইকুইপমেন্ট আসছে প্রায় 300 কোটি টাকা, এটা আমরা চাই যে অন্তত 1000 কোটি টাকা যদি আপনার ইকুইপমেন্ট এনে আমরা প্রস্তুতিমূলক আমাদের মধ্যে সচেতনতা বাড়ার জন্য আমরা চেষ্টা করতে পারি, তাহলে আমি মনে করি যে আজকে যে আলোচনা হলো আলোচনা সার্থক রূপ পাবে। আবারও আপনাদের নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।